একটা ছেলে তার স্ত্রীকে হারিয়ে খুব হতাশ। তাকে কেউ বুদ্ধি দিল, তুমি একটা বিমান হাইজ্যাকারের ঘটনা ঘটাও, দেখবে ওই ঘটনা মিডিয়ায় ব্যাপক প্রচার পাবে। ওই ঘটনা যখন মিডিয়ায় ব্যাপক প্রচার পাবে তখন সবার সামনে তুমি বলতে পারবে তুমি তোমার স্ত্রীকে আবার তোমার কাছে ফেরত চাও, দেখবে তোমার জীবনে আবার সব ঠিক হয়ে যাবে। বুদ্ধিদাতার বুদ্ধি অনুসারে ছেলেটা কাজ করে ফেললো। মুভি জগতের সাথে যুক্ত ছেলেটি জীবনটাকে মুভির মতো ভাবতো, তাই বুদ্ধিদাতার বুদ্ধি অনুসারে চলতে তার কষ্ট হলো না। কিন্তু কাজটা শেষে যখন ছেলেটা আসল কথা সবার সামনে বলতে যাবে তার আগে ছেলেটাকে ওই বুদ্ধিদাতাই হত্যা করে ফেললো, কারণ ওই বুদ্ধিদাতা চায় না ওই ছেলেটি কথা মিডিয়ার সামনে ফাঁস করুক কে তার বুদ্ধিদাতা। মজার বিষয় হলো এই বুদ্ধিদাতা ব্যক্তিটি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। খুব স্বাভাবিক হচ্ছে এই বুদ্ধিদাতা ব্যক্তিটি কোনো গোয়েন্দা সংস্থার লোক। হয়তো ওই ছেলেটি কখনো কোনো কারণে গ্রেফতার হয়েছিল। গ্রেফতারের পর আইন প্রশাসনের কাজে ওই ছেলেটির সাথে ওই গোয়েন্দা সংস্থার কর্মকর্তার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটাকে কাজে লাগিয়ে বুদ্ধিদাতা ওই ছেলেটিকে ওই পথে নিয়ে যায়। এখন বলতে পারেন বুদ্ধিদাতা কেন ওই ছেলেটিকে এই বুদ্ধি দিল? গোয়েন্দা সংস্থার লোকদের সাথে এমন অনেক চিকি ব্যক্তির সাথে সম্পর্ক থাকে, এই সম্পর্কটা অনেকভাবে তৈরি হতে পারে। তবে সবচেয়ে বেশি দেখা যায় কোনো কারণে হয়তো ওই লোকটা কোনোদিন গ্রেফতার হয়েছিল, হয়তো তারপর আইন প্রশাসনের সহযোগিতা করতে গিয়ে ওই লোকটার সাথে গোয়েন্দা সংস্থার লোকটার সুসম্পর্ক গড়ে ওঠে। একদিন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন মিটিং এ সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয় উপরের মহল থেকে নির্দেশ আছে অমুক তারিখে একটা ঘটনা ঘটায় মিডিয়া বাঁক নিতে হবে, তোমাদের হাতে কোনো চিকি আছে? একজন গোয়েন্দা কর্মকর্তা দাঁড়িয়ে বলল, স্যার আমার হাতে একটা চিকি আছে, টু দ্য পয়েন্টে মিলে যাবে, যেমন কথা তেমন কাজ। যদিও ওই ছেলের উদ্দেশ্য ছিল ভিন্ন, কিন্তু গোয়েন্দা সংস্থার লোক ওই ছেলেকে দিয়ে ঘটনা ঘটিয়ে নিজের উদ্দেশ্য সফল করে নিল। এই ধরনের ঘটনাকে বলে ফলস ফ্ল্যাগ। ইউরোপে যখন প্রচুর পরিমাণে মুসলিম শরণার্থী প্রবেশ করতে থাকে তখন অনেক রাজনৈতিক দল এই ঘটনা ঘটায়। কথিত মুসলিম হামলাকারী দিয়ে ঘটনা ঘটিয়ে অভিবাসী বা শরণার্থী বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে এবং সেই সেন্টিমেন্টের পক্ষে বলে নির্বাচনে জয়লাভ করে। প্রায় সবগুলো ঘটনায় দেখা যায় হামলাকারী আগেও গ্রেফতার হয়েছিল এবং বেশ কিছুদিন পুলিশ হেফাজতে ছিল। পুলিশ হেফাজত থেকে বের হয়ে সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। কিছুদিন আগে কাশ্মীরে পুলওয়ামা অ্যাটাকের ক্ষেত্রে একই ধরনের ঘটনা, অর্থাৎ হামলাকারী আগেও গ্রেফতার হয় এবং অনেকদিন পুলিশ হেফাজতে ছিল। বলা বাহুল্য নির্বাচনের মাত্র 4 মাস আগে পুলওয়ামা অ্যাটাকের ঘটনা ঘটিয়ে মোদিও পাকিস্তান বিরোধী চেতনা সৃষ্টি করে নিজের ভোট বাড়াতে চাইছে। সম্প্রতি বাংলাদেশে কথিত বিমান ছিনতাইকারীও একসময় গ্রেফতার হয়ে পুলিশ হেফাজতে ছিল। খুব স্বাভাবিক, তাকে দিয়েও মিডিয়ায় বাঁক নিতে চেয়েছে সরকার। এজন্য আমি সবসময় বলি কোনো ঘটনা ঘটলে সেই ঘটনার দিকে তাকাইও না, সেই ঘটনা দিয়ে কে সুবিধা নিতে চাইছে সেটার দিকে তাকাও, তাহলে ঘটনার গোমর ফাঁস হয়ে যাবে। পুরানো ঢাকার অগ্নিকাণ্ডের পর আমি বলেছিলাম এই ঘটনার দ্বারা কে কি সুবিধা নিতে চাইছে সেটার দিকে তাকানো উচিত। এই ঘটনার মধ্য দিয়ে পুরানো ঢাকার ব্যবসা বাণিজ্যের বিশেষ করে প্রোডাকশনের কাঁচামালের উপর হাত দিতে চাইছে একটি মহল। সকল কাঁচামালকে কেমিক্যাল ট্যাগ দিয়ে এলাকা ছাড়া করাটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। পুরানো ঢাকা থেকে সকল বাণিজ্য উচ্ছেদ করে এই এলাকাকে পর্যটন এলাকা বানানো। তারই ধারাবাহিকতায় আজকে মেয়র সাইদ খোকন ঘোষণা দিয়েছে আগামী 3 দিন পর পুরানো ঢাকায় বাড়িতে বাড়িতে সে গোডাউন তালাশ করবে, যেখানে গোডাউন পাবে সেই বাড়ির মালিকের গ্যাস পানি বিদ্যুৎ বন্ধ করে দিবে। আমার মনে হয় ওই এলাকার মানুষ একটা ভুল করেছে। দাহ কেমিক্যাল সরাবে ভালো কথা, কিন্তু সেটা জায়েজ করার জন্য 150 জনকে পুড়িয়ে হত্যা করতে হবে কেন? এটা কি স্থানান্তরের ভালো পরিবেশ তৈরি করে? জনগণকে সাথে নিয়ে করা যেত না? আমার মনে হয় সাইদ খোকন কেন 150 জন নিরাপদ মানুষ হত্যা করলো সেটার আগে বিচার করা উচিত। পুরানো ঢাকার ব্যবসায়ীদের উচিত খুনি সাইদ খোকন ও তার বাহিনীকে পুরানো ঢাকায় অবাঞ্ছিত ঘোষণা করা এবং সাইদ খোকনের ফাঁসির দাবিতে আন্দোলন গড়ে তোলা। চকবাজারের জনগণকে অগ্নি হত্যার সরকারের দায় থেকে দৃষ্টি ফেরানোর জন্য আবারও একটা বিমান ছিনতাইয়ের নাটক সাজানো হলো। একজন মাত্র কেন ছিনতাইকারী? 99% ছিনতাইয়ে অধিক ছিনতাইকারী থাকে। 2 কিভাবে পিস্তল সহ বিমানে উঠলো এত চেক করার পরও? ইচ্ছা করে কি উঠতে দিতে হয়েছে? 3 রিপোর্টে এসেছে বিমানের ভেতর নাকি ছোট বিস্ফোরণ হয়েছিল বোমা দিয়ে। কিভাবে সে এগুলো বিমানে উঠালো? এত চেকিং করার পরও 4 ছিনতাইকারী কেন কিছু দাবি করে নাই? 5 ছিনতাইকারী কেন সব যাত্রীকে ছেড়ে দিল? কোনো প্রকার হুমকি বা বাধা ছাড়াই অবলীলায় সব যাত্রী বের হয়ে গেছে। কি করে সম্ভব? 6 ছিনতাইকারীকে ধরে বের করে আনার খবর ও ছবি ইতিমধ্যে সংবাদ মাধ্যম
মাধ্যমে বের হয়ে গেছে, অথচ কেন তাকে আবার হত্যা করা হলো? কথা প্রকাশ না করার জন্য অন্যান্য সব জঙ্গি নাটকের মতো সব জঙ্গিদের যেভাবে মেরে ফেলা হয় যাতে তারা নাটক ফাঁস না করে দেয়, একইভাবে এটাও হলো। আমাদের বাহিনীগুলো কতটা শক্তিশালী এবং কাজের ক্ষেত্রে কতটা সৃজনশীল, এই প্রশ্নটি মনেই থেকে যায়। কারণ সব অপরাধীকেই আটক করার আগে ক্রস ফায়ার করে মেরে ফেলা হয়। অজানা থেকে যায় হাজারো প্রশ্নের উত্তর। সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজা কি বাহিনীর দায়িত্ব নয়, নাকি শুধু ক্রস ফায়ার করে মেরে ফেললে বাহিনীর দায় মুক্তি পেয়ে যায়? বিমান ছিনতাইকারী গুলিতে নিহত হওয়ার মধ্য দিয়ে 8 মিনিটের নাটকের সফল সমাপ্তি। হাস্যকর তবে মজার এক কাহিনী। অন্য যে কোনো জায়গার মতো ঢাকায়ও কোনো বিমানে ওঠার আগে 3 স্তরে সারা শরীর চেক করা হয়। বাংলাদেশ বিমানের ভেতরে তাহলে অস্ত্রধারী ঢুকলো কিভাবে? ভিআইপি বা কোন দাপটে সে চেক করা এড়াতে পেরেছে? না হলে কিভাবে পারলো? এই প্রশ্ন সবাইকে করতে হবে। আর এটাও জিজ্ঞেস করতে হবে যে ছিনতাইকারীকে ধরার পর তাকে মেরে ফেলা হলো কেন? কিভাবে সে ঢুকেছিল অস্ত্র হাতে বিমানে? এটা এখন কিভাবে জানবে পুলিশ? এর আগে বিমান বাহিনীর জহুরুল হক ঘাটের প্রধান মফিজুর রহমান রাত 8টার দিকে বিমানবন্দরের সামনে সাংবাদিকদের বলেন 25 থেকে 26 বছর বয়সী অস্ত্রধারী একজনকে আটক করা হয়েছে। যাত্রী, ক্রু সবাই সুস্থ আছেন। আজ সন্ধ্যায় দুবাইগামী বাংলাদেশ বিমানে একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে তা জরুরি অবতরণ করা হয়েছে। নিরাপদে যাত্রীরা বের হয়ে আসেন। নিরাপত্তা কর্মীরা বিমানটি ঘিরে রাখে। ছিনতাইকারী হাতে অস্ত্র। কোন এক নায়িকার প্রেমে ব্যর্থ হয়ে ছিনতাইকারী এই ঘটনা ঘটাতে যায় বলে সংবাদ মাধ্যমের দাবি। মজার ব্যাপার হলো সেই ছিনতাইকারী নাকি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে চায়। তবে সর্বশেষ খবর সেই ছিনতাইকারী নিরাপত্তা কর্মীদের হাতে নিহত হয়। সব মিলিয়ে বলা যায় চকবাজার ইস্যু খুব সহজে ধামাচাপা পড়ে গেল। আজ থেকে চলবে বিমান ইস্যু। এটা কতদিন চলবে বলা যায় না। এভাবে কদিন পর আরো এক ইস্যু জন্ম নিবে। তবে সবচেয়ে বেশি অবিশ্বাস্য ও হাস্যকর ব্যাপার হলো যেখানে একজন সাধারণ বিমান যাত্রীকে বৈধ জিনিসপত্র নিয়ে বৈধভাবে বিমানে উঠতেও নানান ঝামেলা, প্রশ্ন ও চেকিং এর সম্মুখীন হতে হয়। এমনকি অনেক সময় জাঙ্গিয়া পর্যন্ত চেকিং করা হয়। অর্থাৎ কোনো ধরনের ভয়ানক কিছু নিয়ে যাত্রীরা সাধারণত ভেতরে প্রবেশ করতে পারে না। অস্ত্র নিয়ে প্রবেশ করার তো প্রশ্নই আসে না। সেখানে এই ছিনতাইকারী ডাইরেক্ট অস্ত্র নিয়ে বিমানে ঢুকলো কি করে? প্রশ্ন থেকে যায়। তবে আমাদের বিশ্বাস এটি একটি পরিকল্পিত ঘটনা। না হয় সেই অস্ত্রধারীর হাতে কেউ আক্রান্ত হলো না কেন?